শুভ সন্ধ্যা। যদি রাত পোহালেই শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আবৃত্তি আলাপনের চতুর্থ পর্ব। উপস্থাপনায় আমি তানিয়া মিহজাবিন, পরিকল্পনা এবং পরিচালনায় আব্দুল নূর আল হাসান, এবং আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ আব্দুল আওয়াল সর্দার। আমি ওনাকে স্ক্রিনে নিয়ে নিচ্ছি। স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। উনি সহকারী শিক্ষক, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, কো চেয়ারম্যান ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ, কো অর্ডিনেটর এনডিএফবিডি রাজশাহী জোন, রাজশাহী সম্পাদক জাতীয় সাহিত্য পরিষদ, রাজশাহী বিভাগ। স্যার, আপনাকে স্বাগত জানিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। কেমন আছেন? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, খুবই ভালো লাগছে তানিয়া যে এভাবে সংযুক্ত হতে পেরেছি আপনাদের সঙ্গে। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, প্রথমে আপনার পরিচয় দিয়ে পরিচয় এবং বর্তমান অবস্থা দিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করতে চাই। ধন্যবাদ তানিয়া। আমি মোহাম্মদ আবু আওয়াল সরকার, সরকারি শিক্ষক, বাংলা, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ। শিক্ষকতার পাশাপাশি জাতীয় সাহিত্য পরিষদের সঙ্গে কাজ করছি, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এনডিএফবিডির সঙ্গে কাজ করছি, এনডিএফবিডির কো চেয়ারম্যান হিসেবে আছি এবং রাজশাহী জোনের দায়িত্ব রয়েছে আর কি, সংবাদদাতা হিসেবে আছি। লেখালেখি করতে পছন্দ করি, মাঝে মাঝে আবৃত্তি করা হয়, ঠিক আবৃত্তি নয়, কিছু কবিতা পড়ার চেষ্টা করি, নাটক নিয়েও কাজ করা হয়ে থাকে। স্যার, যদি একটু কষ্ট করে স্পিকারটা একদম কাছে নিয়ে কথা বলতেন, দর্শকরা একটু স্পষ্ট শুনতে পেত। জি, জি ধন্যবাদ স্যার, তানিয়া, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। আগস্ট মাস শোকের মাস। বঙ্গবন্ধু সহ সহপরিবার হত্যা হয়েছেন এ মাসে। ওনাদের পরিবারের জন্য আমাদের দুপুর টিভির পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। স্যার, যেহেতু আগস্ট মাস এবং আমাদের অনুষ্ঠানটি আবৃত্তির, তো আমরা প্রথমেই বঙ্গবন্ধুর স্মরণে আবৃত্তি দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ তানিয়া। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন শুধু নেতাই নন, তিনি আসলে নিজেই একটা ইনস্টিটিউশন। তিনি বাঙালির জন্য, বাঙালি জাতির জন্য যে ত্যাগ স্বীকার করেছেন সেটি আসলে অনস্বীকার্য। আমরা গভীর শ্রদ্ধা করে তাকে স্মরণ করি এবং তার যে ত্যাগ এবং তার যে জীবনের আদর্শ, সেটিকে আমরা ধারণ করে এই দেশটাকে সুন্দর করে গড়ে তুলতে চাই সকলে মিলে। আগামী প্রজন্ম এই বার্তাটি আমাদের কাছ থেকে গ্রহণ করে আমরা সবাই হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে যদি সুন্দর করে গড়তে পারি, তাহলেই আমার মনে হয় যে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন সার্থক হয়ে উঠবে। আমি কি আবৃত্তি শুরু করবো? জি স্যার। ঠিক আছে, ধন্যবাদ তানিয়া। আচ্ছা, আমি প্রথমেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে যে কবিতাটি করতে চাই সেটি হচ্ছে শ্রদ্ধেয় নীলমণি গুরুমের হুলিয়া কবিতাটি। কবিতাটিকে আবৃত্তি বলবো না, কারণ আবৃত্তির সঙ্গে আসলে দীর্ঘদিন সংযুক্ত নেই, ওইভাবে চর্চাটাও হয়ে ওঠে না। পড়ার চেষ্টা করবো। ভুলত্রুটি হলে আমি প্রথমেই ক্ষমা চেয়ে দিচ্ছি যারা শুনছেন, কারণ এখানে অনেক বিদগ্ধ শ্রোতা রয়েছে, দর্শক রয়েছেন, তারা সেই ভুল ত্রুটিগুলো নিজ গুণে ক্ষমা করবেন বলে আশা করছি। কবিতা পড়ছি, হুলিয়া। আমি যখন গ্রামে পৌঁছলাম তখন দুপুর। আমার চতুর্দিকে চিকচিক করছিল, শস্য করছে হাওয়া। আমার শরীরের ছায়া ঘুরতে ঘুরতে ছায়াহীন একটি রেখা এসে দাঁড়িয়েছে। কেউ চিনতে পারেনি আমাকে। ট্রেনে সিগারেট জ্বালাতে গিয়ে একজনের কাছ থেকে আগুন চেয়ে নিয়েছিল। একজন মহকুমা স্টেশনে উঠেই আমাকে চাপড়ে ধরতে চেয়েছিল।
একজন পেছন থেকে কাঁধে হাত রেখে চিৎকার করে উঠেছিল, আমি সবাইকে মানুষের স্বমের চেহারার কথা স্মরণ করিয়ে দিয়েছি, কেউ চিনতে পারে না আমাকে। একজন রাজনৈতিক নেতা, তিনি কমিউনিস্ট ছিলেন, মুখোমুখি বসে দূর থেকে বারবার চেয়ে দেখলেন, কিন্তু চিনতে পারলেন না। বারোঘাটে নেমেই রফিদের স্টলে চা খেয়েছি, অথচ কি আশ্চর্য, পুনর্বার চিনি দিতে এসেও রফিজ আমাকে চিনল না। দীর্ঘ 5 বছর পর পরিবর্তনহীন গ্রামে ফিরছি আমি। সেই একই ভাঙা পথ, সেই একই কালো মাটির আল ধরে গ্রামে ফেরা। আমি কতদিন পর গ্রামে ফিরছি। আমি যখন গ্রামে পৌঁছলাম তখন দুপুর। আমার চতুর্দিকে চিকচিক করছে রোদ, শোষো করছে হাওয়া। অনেক বদলে গেছে বাড়িটা। টিনের চাল থেকে শুরু করে পুকুরের জল, ফুলের বাগান থেকে শুরু করে গরুর গোয়াল, চিহ্ন মাত্র শৈশবের স্মৃতি যেন নেই কোনোখানে। পড়ার ঘরের বারান্দায় নুয়ে পড়া বেলি ফুলের গাছ থেকেই একটি লাউ দিকে উত্তপ্ত দুপুরকে তার লকলকে জিভ দেখা। স্বতঃস্ফূর্ত মুখের দাড়ির মতো বাড়িটির চতুর্দিকে ঘাস, জঙ্গল, গর্ত, আগাছার গাঢ় বন গড়ে উঠেছে অনায়াসে, যেন সবখানে এই সভ্যতাকে ব্যঙ্গ করে এখানে শাসন করছে গোয়ার প্রকৃতি। একটি শিয়াল একটি পুকুরের পাশে শুয়েছিল প্রায়। আমাকে দেখেই পালালো একজন। একজন গন্ধ শুকে নিয়ে আমি চিনতে চেষ্টা করি, যেন পুলিশ সবের চেকার তেজগায় আমাকে চিনতে চেষ্টা করছে। হাঁটতে হাঁটতে একটি গাছ দেখে থমকে দাঁড়ালাম। অশোক গাছ, 62 ঝড়ে ভেঙে যাওয়া অশোক। একসময় কি ভীষণ ছায়া দিত এই গাছটা। অনায়াসে দুজন মানুষ মিশে থাকতে পারত এর ছায়া। আমরা ভালোবাসার নামে একদিন সারা রাত এই গাছের ছায়ায় লুকিয়েছিল। সেই বাসন্তী, আহা, সেই বাসন্তী এখন বিহারে ডাকাত স্বামীর ঘরে 4 সন্তানের জননী হয়েছে। পুকুরের জলে শব্দ উঠল মাছে, আবার জীব দেখালো সাপ। শান্ত স্থির বোকা গ্রামকে কাঁপিয়ে দিয়ে একটি এরোপ্লেন তখন উড়ে গেল পশ্চিমে। আমি বাড়ির পেছন থেকে দরজায় টোকা দিয়ে ডাকলাম, মা। বহুদিন যে দরজা খুলেনি, বহুদিন যে দরজায় কোনো কণ্ঠস্বর ছিল না, মরচে পড়া সেই দরজা মুহূর্তেই ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। বহুদিন চেষ্টা করেও যে গোয়েন্দা বিভাগ আমাকে ধরতে পারেনি, চৈত্রের উত্তপ্ত দুপুরে অফুরন্ত হাওয়ার ভিতরে সেই আমি কত সহজেই একটি আলিঙ্গনের কাছে বন্দী হয়ে গেলাম। সেই আমি কত সহজেই মায়ের চোখে চোখ রেখে একটি অবুঝ সন্তান হয়ে গেলাম। মা আমাকে ক্রন্দনশীল একটি চুম্বনের মধ্যে লুকিয়ে রেখে অনেক জঙ্গলের পথ অতিক্রম করে পুকুরের জলে জাল দিতে গেলেন। আমি ঘরের ভিতরে তাকালাম, দেখলাম দুঘরের মাঝামাঝি যেখানে সিদ্ধিদাতা গণেশের ছবি ছিল সেখানে লেনিন, বাবার জমা খরচের পাশে কার্ল মার্কস, আলমিরার একটি ভাঙা কাচের অভাব পূরণ করছে স্কুপ স্কয়ারের ছেঁড়া ছবি। মা পুকুর থেকে ফিরছেন, সন্ধ্যায় মহকুমা শহর থেকে ফিরবেন বাবা, তার পিঠে সংসারের ব্যাগ ঝুলবে তেমনি। সেনবাড়ি থেকে খবর পেয়ে বৌদি আসবেন, পুনর্বার বিয়ে করতে অনুরোধ করবেন আমাকে। খবর পেয়ে যশোমাধব থেকে আসবে ন্যাপকর্মী গ্যাসে, 3 মাইল বৃষ্টির পথ হেঁটে রসুলপুর থেকে আসবে আব্বাস। রাত্রে মারণাস্ত্র হাতে নিয়ে আমতলা থেকে আসবে আদিত্য। ওরা প্রত্যেকেই জিজ্ঞেস করবে ঢাকার খবর, আমাদের ভবিষ্যৎ কি, আইয়ুব খান এখন কোথায়, শেখ মুজিব কি ভুল করছেন। আমার নামে কতদিন আর এরকম ঘুরিয়া ঝুলবে, আমি কিছুই বলবো না। আমার মুখের দিকে চেয়ে থাকা সারি সারি চোখের ভিতরে বাংলার বিভিন্ন ভবিষ্যৎকে চেয়ে চেয়ে দেখবো। উৎকণ্ঠিত চোখে চোখে নামবে কারো অন্ধকার। আমি চিৎকার করে কণ্ঠ থেকে অক্ষম বাসনার জ্বালা মুছে নিয়ে বলবো, আমি এসবের কিছুই জানি না, আমি এসবের কিছুই বুঝি না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। মনোমুগ্ধ হয়ে শুনছিলাম এত সুন্দর আবৃত্তি। তা এই যে এত সুন্দর আবৃত্তি, এটা শুরু কোথা থেকে, সূচনাটা যদি আমাদেরকে বলতেন। জি তানিয়া, আসলে আবৃত্তির বর্তমান সময়ের যে ব্যাপারটি, যারা ছোট ছোট ছেলে মেয়েরা তাদের কিন্তু অনেক সংগঠন তৈরি করেছে, তাদের শেখার সুযোগটা অনেক বেশি।
আমাদের সময় আমি যেহেতু মানে গ্রামের একটা স্কুলে পড়াশোনা করেছি, সেরকম সুযোগ কিন্তু আসলে তৈরি হয়নি। তো তখন থেকে কবিতার প্রতি একটু ভালো লাগা ছিল, লেখালেখি করতাম। তো যখন ক্লাস 6 এ পড়ি তখন হয়তো দেখা যাচ্ছে যে ২-১টি প্রতিযোগিতা হয়েছে, তখন ২-১টি কবিতা পড়ার চেষ্টা করেছি ১ম দিকে। এরপরে মূলত আ লেখালেখির পাশাপাশি আবৃত্তির যে চেষ্টাটি করা, সেটি হয়েছে আমার একদম আসলে অনার্স লেভেলে। আমি রাজশাহী কলেজে বাংলায় যখন পড়াশোনা করেছি, ঠিক সেই সময়টাতেই তখন আসলে আবৃত্তির প্রাথমিক যে ব্যাপারটা আরকি একটু ভালো করে বোঝানোর চেষ্টা, যে আবৃত্তিটা ভালো লাগে, লেখালেখির পাশাপাশি সেটি করার চেষ্টা। আসলে সেই সময় থেকেই শুরু বলতে পারি। তাহলে স্যার আপনার যে আবৃত্তির পথ চলা এটা মোটামুটি কতদিন হতে পারে? এটা তাও প্রায় ২০ বছর ধরতে গেলে। ২০ বছর থেকে মোটামুটি আবৃত্তির সঙ্গে বেশি সম্পৃক্ত। বাহ! সে অনেক সময়। তাহলে স্যার এই যে আবৃত্তির প্রতি ভালোবাসা বা আবৃত্তিকে সাথে নিয়ে পথ চলা, এই কর্পোরেট জীবনের পাশাপাশি হঠাৎ আবৃত্তির প্রতি ঝোঁকটা কেন? খুব চমৎকার প্রশ্ন করেছেন তানিয়া। আসলে আমাদের প্রত্যেকের মধ্যেই প্রত্যেক মানুষের মধ্যেই একটা শিল্পী মন থাকে। তো সেই জায়গাটা থেকে যদি চিন্তা করি, আবৃত্তিটা আসলে আহ, মানে যে ওইভাবে আমাকে ভালো আবৃত্তি শিখতে হবে সেই উদ্দেশ্যে নয়, পড়ার চেষ্টা করা, কবিতা পড়ার চেষ্টা করা নিজের ভালো লাগা থেকে আর কি। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে ধরে রাখার জন্য সেই চেষ্টাটি করা, ঠিক আছে। কারণ এমনিতেই আবৃত্তি আমি বলবো যে আমাদের ধারাবাহিকভাবে যদি আমরা আসলে আবৃত্তি চর্চাটা করতে পারি, তাহলে আমাদের কণ্ঠর যে ব্যাপারটি থাকে, কথা বলার যে ব্যাপারটি থাকে, প্রকৃত উচ্চারণের যে ব্যাপারগুলো থাকে, তো এগুলোতে হয়তো আমরা কিছুটা নিজেদেরকে শানিত করে নিতে পারি। তো সেই জায়গাটা থেকেই, অর্থাৎ নিজের ভালো লাগা থেকেই মোট কথায় আবৃত্তির চেষ্টাটা করা। বাহ! অসাধারণ। আসলে সংস্কৃতি বা মনের যে সুপ্ত গুণগুলো এগুলোকে ফুটিয়ে তোলা গুণ প্রত্যেকের মাঝে আছে। তবে অনেকেরই ফুটিয়ে তোলার অভাবে গুণগুলো চাপা রেখে যায়। সেগুলোকে একটু চেষ্টা করলেই বের করে নিয়ে যায়। শুধু চেষ্টার প্রয়োজন। অবশ্যই, অবশ্যই। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দুপুর টিভির নিয়মিত আয়োজন আবৃত্তি আলাপনের ৪ পর্ব। আপনাদের জন্য যে আমাদের যদি যিনি গেস্ট আছে ওনাকে নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনাদের জন্য কমেন্ট বক্স একদম খোলা। মনের মাধুরী মিশিয়ে আপনাদের কমেন্টগুলো কমেন্ট বক্সে করে দেবেন, এবং শুরু থেকে যারা আপনারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমাদের এই যে অতিথি হিসেবে যিনি আছেন, তার যে মনের কথা বা ওনার যে অভিজ্ঞতা, সেই সকল অভিজ্ঞতা সকলকে জানিয়ে দেবার জন্য আপনারা জাস্ট একটু টাচের মাধ্যমে শেয়ার করে দিলে সকলকে জানানোর সুযোগ সহযোগিতা করবেন। তো স্যার, এবার চলে আসি আপনার কাছে। তো আপনার যে আপনি যে কবিতার সাথে পথ চলা, সেই পথ চলায় আপনার যে অভিজ্ঞতাগুলো হয়েছে সেগুলো ছোট্ট আকারে শেয়ার করবেন। জি, ধন্যবাদ তানিয়া। একটা বিষয় আমরা লক্ষ্য করি সবসময় যে আহ, আবৃত্তির জায়গাটা আমাদের দেশে নাচ বা গান এগুলোকে ঠিক যেভাবে দেখা হয়, আবৃত্তিকে কিন্তু আসলে ঠিক অতটা ভালোবেসে কেন জানি গ্রহণ করতে চান না অনেকে। হ্যাঁ, তো সেটি হয়তো কিছু কারণ রয়েছে, পরিবেশগত কারণ, সামাজিক কারণ, সবকিছু মিলেই হয়তো রয়েছে। তো এই ধারাবাহিকতায় আমাদের আসলে অভিজ্ঞতাও কিন্তু হয়ে যায়, বিচিত্র অভিজ্ঞতা হয় বিভিন্ন সময়ে আবৃত্তির সঙ্গে থেকে বা অন্যান্য শিল্পের যে কোনো শাখাতেই আসলে অভিজ্ঞতা এরকম আমরা সঞ্চয় করে থাকি প্রতিনিয়ত। তো আবৃত্তির আমার অভিজ্ঞতা যদি বলতে চাই, তাহলে আমার মনে পড়ে আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষাটা আহ, দিই, ঠিক সেই সময় প্রথম আমি আসলে নাটোর ইংরেজ সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেছি। তো সেখানে আহ, ওইখানে একটা প্রতিযোগিতা, মানে এরকম একটা আয়োজন চলছিল আর কি। তো সেখানে প্রথম যখন আমি গেলাম, আমাকে এরকম কবিতা পড়তে দিতে চায় না। ব্যাপারটা এরকম যে অংশগ্রহণ করতে দিতে, অনেক বড় বড় কবিরা রয়েছেন, অনেক ভালো ভালো আবৃত্তিকার রয়েছেন। তো যাই হোক, ওর মধ্যেই যখন প্রথম একটু সুযোগ পেয়ে গেলাম, তো খুব ভালো লেগেছিল আর কি। হ্যাঁ, প্রথম সেই অভিজ্ঞতাটা আর কি। এরপরে আসলে আমি যখন রাজশাহী কলেজে পড়াশোনা করেছি সেই সুবাদে তখন
অনেক সুযোগ হয়েছে আমার। আমি রাজশাহী বেতারে নবাগত এবং সাহিত্য আসরগুলিতে অংশগ্রহণ করছি, সেখানে আবৃত্তির সুযোগ হয়েছে। এছাড়া আমাদের যখন সেমিনারে বসেছি আমরা, তখন আবৃত্তির সুযোগ হয়েছে। রাজশাহী কলেজের অডিটোরিয়ামে এরকম হয়েছে। আমাদের বিভিন্ন রকম অনুষ্ঠানগুলো যখন হয়েছে, তখন অনেক বেশি পরিমাণ সেখানে আবৃত্তি কিন্তু সুযোগ হয়েছে। এগুলো আসলে খুব মজার অভিজ্ঞতা, ভালো লাগার জায়গাটা আর কি, এই জায়গাগুলো থেকে তৈরি হয়েছে আবৃত্তি। এই আর কি। অসাধারণ স্যার, অসংখ্য ধন্যবাদ। তবে এই পর্যায়ে আমরা আপনার পছন্দের একটি কবিতা শুনতে চাই। আচ্ছা, ধন্যবাদ। আমার আসলে কবিতার পছন্দের তো অনেক হয়েছে। তো আমি একটা কবিতার কথা আজকে একটু বলতে চাই, যেহেতু রাজশাহীর কথা বলছিলাম। আমি আমাদের একজন শ্রদ্ধেয় গীতিকার গীতিকার আনোয়ারুল আবেদিন, যিনি সেই মুক্তিযুদ্ধের সময় যে প্রসঙ্গটা আসলে আজকে হচ্ছিল, তো তিনি স্বাধীন বাংলা বেতারে কাজ করেছেন, এবং সেই সময় তিনি কাউন্টার প্রপাগান্ডা করতেন, জনতার মোর্চা এইরকম। তিনি অনেক গণসঙ্গীত লিখেছেন। তো পরবর্তীতে রাজশাহী বেতারে তিনি পরিচালক হিসেবে ছিলেন। এবং এই পরিচয় আরেকটু হচ্ছে, আমাদের রাজশাহীতে আমাদের বাংলা বিভাগের প্রধান ছিলেন প্রফেসর ডক্টর ফরিদা সুলতানা, যিনি পরবর্তীতে নিউ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে মানে অবসরে গেছেন। তো তার হাজবেন্ড ছিলেন আর কি আমার, খুব চমৎকার মানুষ ছিলেন। তো তার একটি কবিতা, এটি সাঁওতালদের নিয়ে লেখা একটি কবিতা। আমার কাছে কবিতাটি খুবই ভালো লাগে। আমি এই কবিতাটা আসলে করতে চাই এখন, স্যারের জি স্যার। স্মৃতিতেই করতে চাই কবিতাটি। ঠিক আছে? জি স্যার, অবশ্যই। এটি সাঁওতালি ভাষায় কিছুটা আর কি আছে। ঠিক আছে? আশা করি ভালো লাগবে। আমি চেষ্টা করছি পড়ার জন্য। কবিতার নাম হচ্ছে তোরা কে বটে রে। ঠিক আছে? ও তোরা বলিস কেন রে, আমরা আদিবাসী আছি, আমরা সান্তাল আছি, আমরা ধাঙ্গর আছি, তোরা জানিস আমরা কে বটে রে। ওরে, আমরা আদিবাসী আছি, সেটা আমরা গৌরব আছে। এটার মানে হলো আমরা এই মাটির আদি সন্তান আছি। হাজার হাজার বছর ধরে আমরা এই মাটির আদি বাসিন্দা আছি, আর এই মাটি আমরা মা আছে। তোরা কে বটে, তোরা বলিস আমরা সন্তান আছি। আরে সন্তান তো সামন্তবাদকে বলে। সামন্তরা তো জোরদার ছিল, জমিনদার ছিল, রাজা মালিক প্রভু ছিল, সামন্ত প্রভু। তোরা কে বটে রে, তোরা বলবি তোরা আর্য আছিস কিংবা ব্রাহ্মণ আছিস, কায়েত বৈশ্য শূদ্র আছিস, তোরা মোগল খান আছিস, মুসলমান শেখ সৈয়দ আছিস, মুন্সি কাজী আছিস, সাগলাই মিলা তোরা বাঙালি আছিস। আমরা জানি তোরা কে আছিস। আরে তোরা তো ভেজাল আছিস রে, ভেজাল। আর্যরা এই দেশে লুটেরা হয়ে এসেছিল, থেকে গেল। শকুন আলো থেকে গেল। হিন্দুরা এই দেশে বর্গি হয়ে এসেছিল, থেকে গেল। মুঘল পাঠানরা এই দেশে ডাকাতে চুর হয়ে এসেছিল, থেকে গেল। এই দেশে ব্রিটিশ বেনিয়ায় এলো, ফরাসি ওলন্দাজ এলো, তাতার মঙ্গল এলো। কেউ থেকে গেল, কেউ লুট করে তুদের মিয়াদের খারাপ করে থেকে গেল। হাজার হাজার বছর ধরে তুদের রক্তে 12 জাতির রক্ত মিশতে মিশতে তোরা বেজায় ভেজাল হয়ে গেলি। তোরা কেহ লম্বা আছিস, কেহ বেটা, কেহ খোসা আছিস, কেহ কালো, কাহারু রং তামা আছে, কাহারু হলুদ। তোরা লাখ চিকন আছিস, থেমড়া আছিস, কেউ ঠোঁট মোটা আছিস, পাতলা আছিস, চুল কুঁকড়া আছিস, সোজা আছিস। তোরা কি আছিস রে, তোরা কে আছিস রে। তা জানি তোরা বেজায়াত আছিস, তোরা ভেজাল আছিস। তোরা দুনিয়ার যেখানে যাবি, কেহ তোদেরকে চিনবে না, কেহ বুঝবে না। তুই আর্য আছিস নাকি অনার্য আছিস, মুসলমান আছিস না হিন্দু আছিস। আর আমরা দুনিয়ার যেখানে যাব, লোকে বলবে এটা খাঁটি সান্তাল আছে, এটা রক্তে কোনো ভেজাল নাই, এটা বাংলাদেশের আদিবাসী আছে। ও তোরা আমরা ভাঙর বলিস, আরে আমরা তো খাঁটি আছে। তোরা কি বটে রে, তোরা কে বটে রে। ধন্যবাদ। অসাধারণ। কবিতাটা যদি আমি ভুল না করি সাঁওতালি কবিতা। জি।
সাঁওতালদের নিয়ে বাহ, অসাধারণ। আসলে সবসময় আমরা মূলত রবীন্দ্রনাথের, কাজী নজরুল ইসলাম বা আরো অনেকেন গুণীজন আছেন যারা কবিতা লেখেন। তো ওনাদের আসলে এই ধরনের কবিতাগুলো বেশি শোনা হয়। তবে আজকের এই কবিতাটা অসাধারণ লেগেছে, একটু আলাদা। অসংখ্য ধন্যবাদ স্যার। তবে স্যার আপনি কি কবিতা আবৃত্তির পাশাপাশি আরো কি কি করছেন? আমি লেখালেখি করি আর কি, টুকটাক কবিতা লেখার চেষ্টা করি বাসায় অবসরে, ভালো লাগে। আর বর্তমানে আসলে বিতর্ক নিয়ে কাজ করছি। আমাদের আচ্ছা, যেটা বলছি যে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এনডিএপিডি বিতর্ক জি নিয়ে স্যার। কাজ করছি। পড়া লেখা শেখানোর পাশাপাশি যেহেতু প্রাতিষ্ঠানিকভাবে একজন শিক্ষক সবসময় আসলে বাচ্চাদের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত থাকতে হয়। তো সেই সুবাদেই বিতর্ক একটি জায়গায়, এই জায়গাটাই মানে যদিও একসময় নাটক নিয়ে কাজ করেছি, কিন্তু এখন আসলে বিতর্কটার প্রতি একটু বেশি যুক্ত করেছি। কারণ সেই সুবাদে এটা আসলে আমাদের কাজ হচ্ছে সারা দেশেই। হ্যাঁ? তো আমরা যেটি করছি যে রুট লেভেলে বিভিন্ন স্কুলগুলোতে বিতর্ক শেখানোর চেষ্টা করছি বাচ্চাদের। এটি নিয়ে এখন কাজ করছি মূলত। এর পাশাপাশি কিছু সামাজিক দায়বদ্ধতা রয়েছে আমাদের, সেই জায়গাগুলো থেকে, যেমন এই যে করোনার এই মুহূর্তে এই মহামারী দেশে আমরা যেটা করছি যে বিভিন্নভাবে ফান্ড কালেক্ট করে সেগুলো কিছু অসহায় মানুষদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি। এর পাশাপাশি যেভাবে সুযোগ বা অন্যান্য জায়গাগুলোতে তাদের জন্য কিন্তু আমরা কাজ করছি, চেষ্টা করছি যে তাদের কাছে যতটুকু আমাদের সহযোগিতা পৌঁছে দেওয়ার জন্য। এই আর কি। জি স্যার, অসাধারণ। মানবতার জন্য যে আপনি আপনার আপনি একজন শিক্ষক, পাশাপাশি ডিবেট নিয়ে কাজ করছেন, সাথে মানবতার সাথেও কাজ করছেন, আসলেই অসাধারণ। তবে স্যার ডিবেট নিয়ে যে কাজগুলো করছেন এগুলোর এরিয়াটা কোন দিকে স্যার? মানে কোন কোথাকার? ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ আসলে সারা বাংলাদেশেই কাজ করছে। সারা বাংলাদেশে প্রায় ১৫ বিদ্যার্থী এখন এনডিএপিটির সঙ্গে আছে। আর আমি মূলত কাজ করছি রাজশাহী জোন নিয়ে, যেখানে রাজশাহী বিভাগের যে জেলাগুলো আছে সেগুলো কাজ করছি আমরা। আহ, মানে কয়েকটি বিতর্ক ফেস্টিভ্যাল করেছি, কিছু প্রতিযোগিতা করলাম। রিসেন্ট আমরা যেটি করেছি যে সারা দেশে জাতীয় পর্যায়ে আমাদের অনলাইন বিতর্ক প্রতিযোগিতা হয়েছে। এছাড়া বিভিন্ন জোনগুলোতে হচ্ছে, আমরা রাজশাহী জোনেও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছি, সংসদীয় বিতর্ক জি স্যার। প্রতিযোগিতা, যেটি সরাসরি অনলাইন ফরম্যাটেই হয়েছে আর কি। এবং আগামীতেও আমাদের পরিকল্পনা রয়েছে, খুব শীঘ্রই আমরা মানে যে সনাতনী বিতর্ক সেটি শুরু করবো আর কি আমরা এই অঞ্চল থেকে। হ্যাঁ, বিভিন্ন স্কুলগুলো থেকে, ক্লাবগুলো থেকে আমরা বিদ্যার্থীদের সংগ্রহ করে তাদের মধ্য থেকে আর কি বিতর্ক প্রতিযোগিতাগুলো এবং ওয়ার্কশপগুলো করে থাকি। বাহ, অসাধারণ স্যার। এতে আসলে যাদের অনেকে আছে ডিবেট পারে বা অসম্ভব মেধা তাদের মধ্যে, কিন্তু সুযোগটা হয়ে ওঠে না। তো আপনার এই জায়গা থেকে উদ্যোগটা অসাধারণ। যারা আর কি ডিবেট করতে চায় বা করার যথেষ্ট ইচ্ছা প্রকাশ করে, তাদের জন্য অসাধারণ একটা উদ্যোগ। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আপনার যে এই যে কবিতা, তো কবিতায় যে অনেক তরুণরা আছেন কবিতা আবৃত্তি মানে করতে চায় বা করে, তো তাদের যে আহ, তাদের সম্ভাবনাটা আপনি কিভাবে দেখছেন? আবৃত্তি যদি মানে আমরা বলি যে কেউ তো আসলে পেশাগতভাবে আবৃত্তিকার হবেন, এইটির আহ, মানে অনেকেই চান না, তো সেটির কথা আমরা বলবো না। কিন্তু পড়াশোনা করুক বা অন্যান্য যে কোনো পেশার সঙ্গে যুক্ত থাকে, এগুলোর পাশাপাশি কিন্তু আবৃত্তি করতেই পারে। এবং নতুনদের জন্য আমি যেটি বলবো, এখন কিন্তু আসলে অনেক সুযোগ তৈরি হয়েছে। হ্যাঁ, বিভিন্ন রকম সুযোগ যেহেতু তৈরি হয়েছে, বিভিন্ন সংগঠন রয়েছে এখন শেখার জন্য। শিল্পকলা একাডেমি রয়েছে, সরকারি পর্যায় থেকে এই যে ধারাবাহিকভাবে শেখানোর চেষ্টাগুলো চলছে, এই জায়গাগুলোতে কিন্তু আবৃত্তি শিখতে পারে এবং শিক্ষার্থীরা কিন্তু এখন অনেকেই শিখছে সেই জায়গাগুলোতে। তো এটি শুধুমাত্র যে আবৃত্তি করতে হবে, আবৃত্তি শিল্পী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে চাই সেটির জন্য নয়, বরং আমরা ভালো মানুষ হতে চাই, শিল্পের সঙ্গে থাকতে চাই, শুদ্ধভাবে কথা বলা শিখতে চাই, প্রমিত উচ্চারণে কথা বলতে চাই, আঞ্চলিকতা পরিহার করে কথা বলতে চাই। এই জায়গাগুলো থেকে যদি চিন্তা করে, তাহলে কিন্তু আমি বলবো যে মানে একদম নবীন যারা শিক্ষার্থী যারা আছে, তাদের কিন্তু একটা বড় ধরনের সম্ভাবনা রয়েছে। এবং এই
ক্ষেত্রে আমাদের যে জড়তাটা রয়েছে সেই জড়তা কিন্তু দূর করার বড় উপায় হচ্ছে আবৃত্তির চেষ্টা করা। ঠিক আছে, কথা বলতে গিয়ে অনেকেই দেখা যাচ্ছে যে পড়াশোনা শেষ করে ফেলেছে, মানে দুজন লোকের সামনে কথা বলতে ভয় পায়। এই জিনিসগুলো কিন্তু তখন আর থাকবে না যদি শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই এই অভ্যাসগুলো গড়ে তোলে আর কি, তাহলে এই মানে বিষয়গুলো তাদের মধ্যে থাকবে না, এই জড়তাটা থাকবে না, তারা সাবলীলভাবে কথা বলতে পারবে, প্রমিত উচ্চারণে কথা বলতে পারবে। জি স্যার, অসাধারণ কথা বলেছেন। অনেকে আছেন যে নিজেরা নিজেরা কথা বলতে পারেন, কিন্তু আরেকজনের সামনে গিয়ে বা 10টা মানুষের সামনে কথা বলতে হয়তো অনেকটা লজ্জাবোধ করেন বা কিছুটা ভয় বোধ হয়। তো সেই জায়গা থেকে স্যারের পরামর্শটা অবশ্যই অনেক অনেক বেশি কার্যকর, যে আপনারা আসলে আবৃত্তি করবেন, নিজেকে আরেকজনের সামনে উপস্থাপন করবেন, তাহলে আশা করা যায় যে আপনারা এই ভীতিটা কেটে উঠতে পারবেন। স্যার, তবে অনেকটা গল্প হয়ে গেছে, এ পর্যায়ে আমরা কি একটা কবিতা শুনতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। জি স্যার, ধন্যবাদ। আচ্ছা, আবৃত্তি মানে শিল্পী যেমন বাড়তে হবে, কবিদের ব্যাপারটাও রয়েছে, কবিদের দৃষ্টিটাও কিন্তু সেদিকটাও খেয়াল রাখতে হবে। তো এখন আসলে কবিদের সম্মানের জায়গাটা কতটুকু আছে, বা যারা নতুন লেখালেখি করছেন, তো তাদের সেই জায়গা থেকে তারা কবিতাকে কতটুকু সম্মান দিতে পারছেন, সেই বিষয়গুলো কিন্তু আসলে একটু আমাদেরকে ভাবিয়ে তোলে। যারা নতুন লেখালেখি করছেন, এখন দেখা যায় যে সত্যিকার অর্থেই সেগুলো কবিতায় উঠছে কিনা, এই বিষয়গুলো কিন্তু তারা খেয়াল করে না। হ্যাঁ, তো এই কবির কিন্তু মৃত্যু ঘটছে অনেক ক্ষেত্রেই, আমরা বলছি। তো ঠিক সেই রকমই একটা কবিতা, কবির মৃত্যু, এটি লর্কা স্মরণে লিখেছেন শ্রদ্ধেয় সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা, সেটি পাঠ করার চেষ্টা করছি। ঠিক আছে। দুজন খসখসে সবুজ উর্দি পড়া সিপাহী কবিকে নিয়ে গেল টানতে টানতে। কবি প্রশ্ন করলেন, আমার হাতে শিকল বেঁধেছ কেন? সিপাহী দুজন উত্তর দিল না। সিপাহী দুজনেরই জিভ কাটা। অস্পষ্ট গোধূলি আলোয় তাদের পায়ে ভারী বুটের শব্দ, তাদের মুখে কঠোর বিষণ্ণতা, তাদের চোখে বিজ্ঞাপনের আলোর লাল আভা। মেটে রঙের রাস্তা চলে গেছে পুকুরের পাড় দিয়ে, ফ্লোরেসেন্ট বাঁশঝাড় ঘুরে। ফসল কাটা মাঠে এখন সদ্যকৃত বৌদ্ধ ঘড়ি। সেখানে আরো 4জন সিপাহী রাইফেল হাতে প্রস্তুত, তাদের ঘিরে হাজার হাজার নারী ও পুরুষ। কেউ এসেছে বহুদূরের অরহর ক্ষেত থেকে পায়ে হেঁটে, কেউ এসেছে পাটকলে ছুটির বাঁশি আগে বাজিয়ে, কেউ এসেছে ঘড়ির দোকানে ঝাঁপ ফেলে, কেউ এসেছে ক্যামেরায় নতুন ফিল্ম করে, কেউ এসেছে অন্ধের লাঠি ছুঁয়ে ছুঁয়ে। জননী শিশুকে বাড়িতে রেখে আসেননি, যুবক এনেছে তার যুবতীকে, বৃদ্ধ ধরে আছে বৃদ্ধ তরের কাঁধ। সবাই এসেছে একজন কবির হত্যা দৃশ্য প্রত্যক্ষ করতে। খুঁটির সঙ্গে বাঁধা হলো কবিকে। তিনি দেখতে লাগলেন তার ডান হাতের আঙুলগুলো, কনিষ্ঠায় একটি তিল, অনামিকা অনন্তহীন, মধ্যমায় ঈষৎ টন টনে ব্যথা, তর্জনী সংকেতময়, বিরাঙ্গুলি বিভৎস, বিকৃত। কবি সামান্য হাসলেন। একজন সিপাহীকে বললেন, আঙুলে রক্ত জমে যাচ্ছে, হে, হাতের শিকল খুলে দাও। সহস্র জনতার চিৎকারে সিপাহীর কান সেই মুহূর্তে বধির হয়ে গেল। জনতার মধ্যে থেকে একজন বৈজ্ঞানিক বললেন একজন কসাইকে, পৃথিবীতে মানুষ যত বাড়ছে ততই মুরগি কমে যাচ্ছে। একজন আদার ব্যাপারী জাহাজ মার্কে বিড়ি ধরিয়ে বললেন, কাঁচা লঙ্কাতেও আজকাল তেমন ঝাল নেই। একজন সংশয়বাদী উচ্চারণ করলেন আপন মনে, বাপের জন্ম একসঙ্গে এত বেজন্মা দেখি বিশ্বাস। পরাজিত এমএলএ বললেন একজন ব্যায়ামবিদকে, মুচকিতে বড় আমবাদ হচ্ছে আজকাল। একজন বাদামওয়ালা, একজন পকেটমারের হাত অকস্মাৎ অবশ হয়ে যায়। একজন ঘাটোয়াল বন্যার চিন্তায় আকুল হয়ে পড়ে। একজন প্রধান শিক্ষয়িত্রী তার ছাত্রীদের জানালেন, পেটো বলেছিলেন। একজন ছাত্র একটি লম্বা লোককে বললেন, মাথাটা পকেটে পুরুন দাদা। এক নারী অপরকে বলল, এখানে একটা গ্যালারি বানিয়ে দিলে পারত। একজন চাষি একজন জনমজুরকে পরামর্শ দেয়, বউটার মুখে ফুলডল ঢেলে দিতে পারো না? এক
একজন মানুষ আরেকজন মানুষকে বলে রক্তপাত ছাড়া পৃথিবী উর্বর হবে না, একজন সমস্যরে চেঁচিয়ে উঠল, এ তো ভুল লোক এনেছে, ভুল মানুষ, ভুল মানুষ। রক্তগধূলির পশ্চিমে জ্যোৎস্না, দক্ষিণে মেঘ, বাঁশ বনে ডেকে উঠল বিপন্ন শিয়াল, নারীর অভিমানের মতো পাতলা ছায়া ভাসে পুকুরের জলে, ঝমঝমির মতন একটা বকুল গাছের কয়েকশো পাখির ডাক। কবিতার হাতের আঙুল থেকে চোখ তুলে তাকালেন জনতার কেন্দ্রবিন্দুতে। রেখার অক্ষর থেকে রক্ত মাংসের সমাহার তাকে নিয়ে গেল অরণ্যের দিকে। ছেলেবেলার বাতাবি দরু গাছের সঙ্গে মিশে গেল হেমন্ত দিনের শেষ আলো। তিনি দেখলেন সেতুর নিচে ঘনায়মান অন্ধকারে এক গুচ্ছ জনাকে। দমকা হাওয়ায় এলোমেলো হলো চুল। তিনি বুঝতে পারলেন সমুদ্র থেকে আসছে বৃষ্টিময় মেঘ। তিনি বৃষ্টির জন্য চোখ তুলে আবার দেখতে পেলেন অরণ্য, অরণ্যের প্রতিটি বৃক্ষের স্বাধীনতা। গাব গাছ বেয়ে মন্থর ভাবে নেমে এলো একটি দক্ষ, ঠিক ঘড়ির মতন সে 7 বার ডাকল। সঙ্গে সঙ্গে 6 রিপুর মতন 6 জন ববাকালা সিপাহী উঁচি ধরল রাইফেল, যেন মাঝখানে রয়েছে একজন ছেলে ধরা। এমন ভাবে জনতা ক্রুদ্ধস্বরে চেঁচিয়ে উঠল, ইনকিলাব জিন্দাবাদ। কবির শতপ্রকৃত ঠোঁট নড়ে উঠল। তিনি অস্পষ্ট হৃষ্টতায় বললেন, বিপ্লব দীর্ঘজীবী হোক, মানুষের মুক্তি আসুক, আমার হাতের শিকল খুলে দাও। কবি হত মানুষের মুখের দিকে চেয়ে খুঁজলেন একটি মানুষ, নারীদের মুখের দিকে চেয়ে খুঁজলেন একটি নারী। তিনি দুজনকেই পেয়ে গেলেন। কবি আবার তাদের উদ্দেশ্যে মনে মনে বললেন, বিপ্লব দীর্ঘজীবী হোক, মিলিত মানুষ, প্রত্যেক মানুষের নিজস্ব বিপ্লব। প্রথম গুলিটি তার কানের পাশ দিয়ে বেরিয়ে গেল, যেমন যায়। কবি নিঃশব্দে হাসলেন। দ্বিতীয় গুলিতেই তার বুক ফুটো হয়ে গেল। কবি তবু অর্থের মতন হাসলেন শব্দে। তৃতীয় গুলি ভেদ পড়ে গেল তাঁর কণ্ঠ। কবি শান্তভাবে বললেন, আমি মরবো না। মিথ্যে কথা, কবিরা সবসময় সত্যদ্রষ্টা হয় না। চতুর্থ গুলিতে বিদীর্ণ হয়ে গেল তার কপাল। পঞ্চম গুলিতে ভরমর করে উঠল কাঠের খুঁটি। ষষ্ঠ গুলিতেই কবির বুকের ওপর রাখা ডান হাত ছিন্ন ভিন্ন হয়ে উড়ে গেল। কবি হুমড়ি খেয়ে পড়তে লাগলেন মাটিতে। জনতা ছুটে এলো কবির রক্ত গায়ে মাথায় মাখতে। কবি কোনো উল্লাস ধ্বনি বা হাহাকার কিছুই শুনতে পেলেন না। কবির রক্ত ঘিরু মজ্জা মাটিতে ছিটকে পড়া মাত্রই আকাশ থেকে বৃষ্টি নামলো দারুণ তোড়ে। শেষ নিঃশ্বাস পড়ার আগে কবির ঠোঁট একবার নড়ে উঠল, কি উঠল না, কেউ সেদিকে ভ্রুক্ষেপ করে। আসলে কবির শেষ মুহূর্তটি মোটামুটি আনন্দেই কাটল। মাটিতে পড়ে থাকা ছিন্ন হাতের দিকে তাকিয়ে তিনি বলতে চাইলেন, বলেছিলাম কি না আমার হাত শিকড়ে বাঁধা থাকবে না। যে তানে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। অসম্ভব সুন্দর হয়েছে। স্যার, আসলে শুরুতেই যে কথাটা বললেন, কথাটা একদম মনে বিঁধে গেছে। যে আহ, কবিতা, গান, নাচ সবাই করেন, তবে ভালোবেসে কতজন করেন? হ্যাঁ, সেটি বিষয় তাই আসলে আমার মনে হয় যে ভালোবেসে কতজন করেন সেই জায়গাটা এখন আসলে বলতেই হয় যে যারা সত্যিকার অর্থেই করার চেষ্টা করেন তারা কিন্তু ভালোবেসেই করেন। কারণ শিল্প ব্যাপারটাই এরকম যে শিল্পকে যদি কেউ সত্যিকার অর্থে ভালো না বাসে তাহলে সে কিন্তু সেটি করতে পারবে না। হ্যাঁ? তো সেটি হয়তো একটা সময় পর্যন্ত আমি লক্ষ্য করেছি যে এরকম একজন শিক্ষার্থী ক্লাস 9-এ পড়ে, তো সে বলছে যে একটা কবিতা পড়বে। তো আমি বললাম যে কোন কবিতাটা করতে চাও? বলে, স্যার আমি আম্মুকে একটু ফোন করে জেনে নেই কোনটা করতে চাই। তো এরকম কিছু ব্যাপার আছে, তবে সেটি নিতান্তই ওই ছোটবেলা পর্যন্তই থেকে যায়। কিন্তু এর পরে ধীরে ধীরে যে ভালো লাগাটা তার তৈরি হয়, তখন কিন্তু সে ভালোবেসেই করে। ঠিক আছে, তখন সে জি চেষ্টা স্যার। করে যে তার জায়গাটা মানে সেটি কেউ মানে সেইভাবে দেখছে কিনা, তাকে সেইভাবে কেউ গ্রহণ করছে কিনা সেটি নিয়ে কিন্তু তার মাথায় থাকে। সে শিল্পকে ভালোবাসে, তাই সে সেটা করে। সে যে শিল্পই কেন না করে, এই জায়গাটাই হচ্ছে আসলে বড় ব্যাপার। তবে যারা শিল্পকে মানে ধরে রাখে বা চেষ্টা করে, তাদের মানে যত সমস্যাই কেন না হোক, তারা কিন্তু ভালোবেসে সেই জায়গাটা ছাড়তে চায় না। হ্যাঁ?
শিল্পীরা সাধারণত একটু ওই যে মানে কিছুটা মানে নিজেদেরকে আড়াল করে রাখতেও পছন্দ করে, কিন্তু তাই বলে তাদের যে ভালোবাসার জায়গাটা, সেই জায়গাটা কিন্তু কখনো তারা ছেড়ে দেয় না। ঠিক আছে, আমি বলবো যে অবশ্যই সত্যিকারের শিল্পী যারা, তারা শিল্পটাকে ভালোবাসবে। ঠিক আছে, এই হচ্ছে জি বিষয়। স্যার, একদম অনেক দামি কথা বলেছেন স্যার। অসংখ্য ধন্যবাদ। স্যার, এ পর্যায়ে আমরা একটু দর্শকদের মাঝে যেতে চাই। দর্শকরা অনেক অনেক কমেন্ট করে ফেলেছে। আপনার এত সুন্দর আবৃত্তি শুনে অনেক অনেক কমেন্ট জমা পড়ে গেছে। স্যার, আমরা কি একটু কমেন্ট দিতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। জি স্যার, ধন্যবাদ। চলো আমরা শুনি। জি স্যার, প্রথমে সুপ্রিয় শ্রোতা কমেন্ট করেছেন এমডি ওবায়দুল্লাহ আওয়াল ভাই, শুভ কামনা, সেই ক্যাম্পাস লাইফে ফিরে গেলাম। অসংখ্য ধন্যবাদ। আব্দুস সোবহান গোলাম, শুনছি মিরপুর ঢাকা থেকে উপভোগ করছি কবিতা আবৃত্তি, উপস্থাপনা ভালো হচ্ছে, এগিয়ে যান এভাবে। অসংখ্য ধন্যবাদ সাথে থাকবার জন্য। আশা করছি শেষ অবধি আমাদের সাথে থাকবেন। মাইশা, ওয়াও, ধন্যবাদ। দেওয়ান রোস্তম আহমদ, ভাইয়া অসংখ্য ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাদেরকেও। সব প্রথম থেকে আপনারা আমাদের দেখছেন এবং সাথে আছেন। আপনারা দেখছিলেন দুপুর টিভির নিয়মিত আয়োজন আবৃত্তি আলাপনের পর্ব 4। উপস্থাপনায় আমি তানিয়া মেহজাবিন, পরিকল্পনা এবং পরিচালনায় আব্দুল নূর আল হাসান, এবং আমাদের মাঝে যিনি আজ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন, ওনার গুণের কথা বলে শেষ করা যাবে না। ইতিমধ্যে আমরা অনেক গল্প করে ফেলেছি এবং আবৃত্তিও শুনে ফেলেছি। ওনার অসাধারণ আবৃত্তি আসলে কতটা প্রশংসা করলেও মনে হয় অনেক কম হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ স্যারকে আমাদের মাঝে এত মূল্যবান সময় দেওয়ার জন্য। স্যার, চলে যাচ্ছি এবার আপনার কাছে। আহ এই পর্যায়ে স্যার, আপনি আসলে কি ধরনের কবিতা আবৃত্তি করতে পছন্দ করেন বা করে থাকেন? আসলে নির্দিষ্ট কোনো ধরন নেই আবৃত্তির জন্য। বললাম যে আসলে আবৃত্তি তো আসলে ওইভাবে করা হয়ে ওঠে না। জাস্ট নিজের ভালো লাগা থেকেই দু একটা পড়ার চেষ্টা করি। সেটা সব রকমই পড়ি আর কি, সব রকমই চেষ্টা করি। আহ, তবে কিছু মানে আমাদের খুব শক্তিমান রাইটার আছেন, তাদের কিছু লেখা অনেক সময় মানে অনেক আনন্দ দেয় আমাদেরকে, ভালো লাগে সেই কবিতাগুলো পড়ি আমরা। যেমন আমার আরেকটা প্রিয় লেখার কথা আমি বলতে পারি, যেটি হচ্ছে রচনা রবীন্দ্রনাথ। সুনেত্রা ঘটকের লেখা খুব চমৎকার একটি, আমার অনেক পছন্দের। এটা আমি মাঝে মাঝেই পড়ি আর কি। আজকে যদি সুযোগ পাই হয়তো সেটি করার চেষ্টা করবো। হ্যাঁ, তাছাড়া নির্দিষ্ট জি করে স্যার। আসলে ভালো লাগার এরকম নেই। আমি জি স্যার। এমনিতেই জীবন দাসকে পছন্দ করি। তারপরে আমাদের যে খুব ব্যতিক্রমী একজন কবির কথা আমি বলতে চাই, যেটি আমার পছন্দের একজন কবি, সেটি হচ্ছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। ঠিক আছে, জি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ কবিতা আমার খুব ভালো লাগে। আমি এমনিতেই পড়ি আর কি কবিতাগুলো। এছাড়া তো আমাদের নজরুল রয়েছেন, রবীন্দ্রনাথ রয়েছেন। তাদের তো মানে নিঃসন্দেহে যে সেই কবিতাগুলো সবসময় ভালো লাগে, সবসময় নতুন, চিরনতুন সেই কবিতাগুলো আমাদের কাছে। এই আর কি। জি স্যার, তাহলে আমরা অনুষ্ঠানে এ পর্যায়ে আপনার সেই পছন্দের কবিতাটি যেটি এক্ষুনি স্মরণ করলেন সেটা আমরা শুনে নিতে চাই। আচ্ছা, রচনা রবীন্দ্রনাথ। জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি চেষ্টা করছি রচনা রবীন্দ্রনাথ করার জন্য। সাবানের ঠান্ডা গন্ধ, অবিরাম জল পড়ার শব্দ, আর স্নান করতে করতে আমার মায়ের খোলা গলায় নিজের মনে গেয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত। আমার কাছে রবীন্দ্রনাথ মানে এই সব। আমার কাছে রবীন্দ্রনাথ মানে 25শে বৈশাখের আনন্দ উৎসব নয়, 22শে শ্রাবণের ব্যথা নয়, জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি কিংবা বোলপুরের বিশ্বভারতী। আমি কোথাও তাকে তেমন করে পাই না, যেমন পাই আমার মায়ের খোলা গলার গানে। তবে তাও যেমন তেমন কিংবা যখন তখন নয়। সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসছে বিকেলে, মা যখন অফিস থেকে ফিরে স্নান করে শুদ্ধ হতে যায়, তখন। আমার মা কখনো গান শেখেননি, কেন শেখেননি এমন গলা? মা বলেন, রবি ঠাকুরের গান তো তানের নয়, প্রাণের। আসলে তার মুখেই এমন কথা মানায়, কারণ
বাড়ির পরিবেশ থেকে পাওয়া শিক্ষাই মাকে তৈরি করে দিয়েছিল। আর শেখার দরকার কি, একথা বলেন আমার বাবা। মা যখন কল ভরে তার প্রাণের গান গাইতে থাকে, তখন জলের ঝিরিঝিরি শব্দগুলো যেন সহস্র বীণা হয়ে গানের কথাগুলোকে সুরের সঙ্গে একাকার করে দিয়ে আমার শরীরে ঢুকে যায়। আমি বুঝতে পারি এখন আর আমার রক্ষা নেই, আমি এখন আর কিছুই করতে পারবো না, শুধুই শুনে যাওয়া ছাড়া। তাই মা স্নানঘরের দরজা বন্ধ করলে আমি বাইরে কান পাতি। আমি কিন্তু সব শব্দের অর্থ বুঝি না। সেদিন মা গাইছিল, যা হারিয়ে যায় কাঁদলে বসে রইল কত আর, আর পারেনি রাত জাগতে হে নাথ, ভাবতে অনিবার। অনিবার, অনিবার শব্দের অর্থে এসে আমি হোঁচট খেয়েছিলাম। আমার মারও বোধ হয় সবগুলো কথা জানা না থাকায় ঘুরে ফিরে ওই দুই লাইনই গাইছিলেন। ফলে অর্থ বুঝতে না পারার যন্ত্রণায় আমি ছটফট করছিলাম। মাকে জিজ্ঞাসা করতেই মা বলল, এবার তোমার ক্লাস 6 হলো, সব কথার অর্থ জানতে চাইবে না, নিজে নিজে আবিষ্কার করার চেষ্টা করো, ভাবো, আরো ভাবো। আমি ভাবতেই থাকি, ভাবতেই থাকি, কুল কিনারা পাই না। মা বলে, তুমি সত্যি ভাবছো? একটু না থেমে। আমি বলি, সত্যি ভাবছি মা, নন স্টপ। মা বলল, নন স্টপ ভাবতে পারছো আর ভাবতে অনিবার এত কঠিন হলো বোঝার পক্ষে? আসলে স্কুলে আমরা অনেক উঁচু ক্লাসে এসে বাংলা পড়তে শুরু করি, তাই শক্ত কথায় এসে বারবার মুখ থুবড়ে পড়তে হয়। কিন্তু আমার মায়ের গান আর রবীন্দ্রনাথ, এই দুই মিলে আমার স্টকে এখন অনেক বাংলা শব্দ। সেই অর্থে রবীন্দ্রনাথ কিন্তু আমার মাস্টার মশাই, এমনকি আমার ডিকশনারি। কিন্তু শুধুই তাই নয়, রবীন্দ্রনাথ আমার কাছে আরো অনেক কিছু। আমার মায়ের একটি প্রিয় গান, কাদারে তুমি মরে ভালোবাসা লিখায়ে, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে। দু একদিন পরে পরে মায়ের মুখে গানটা শুনতে শুনতে এই গানটা এমন আপনার হয়ে গেছে যে এর যে আলাদা কোনো মানে থাকতে পারে, তাই আমার মাথায় আসেনি কখনো। মার কাছেও জানতে চাইনি। কিন্তু সেদিন হঠাৎ যেদিন বিকেল হতে না হতেই অন্ধকার ঘনিয়ে এলো, আমাদের একরত্তি বাগানের কুচি কুচি গাছগুলো ভেজা বাতাসে উথাল পাথাল হতে থাকলো। আমার হঠাৎই মনে এলো, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে, এই কবিতা। হঠাৎ মনে হলো, প্রচন্ড ঝোড়ো বাতাসে গাছগুলো তো এখনই ছিঁড়ে ঝুঁকে যাবে, তবু যেন আমরা দারুণ আনন্দে আছে। সেই প্রথম বুঝলাম, কান্নার সঙ্গে ভালোবাসার একটা নিকট সম্বন্ধ আছে, গভীর দুঃখের সঙ্গে আনন্দে। গাছেদের ভালো লাগা, চারপাশে প্রাকৃতিক উল্লাস, আর আমার বুঝতে পারার ভালো লাগায় আমি কতক্ষণ বুধ হয়ে জানালার ধারে দাঁড়িয়েছিলাম জানি না। চমক ফিরল যখন বুঝতে পারলাম আমার ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট। কি একটা ব্যথা আমার গলায় চেপে ধরেছে। এরই মধ্যে ঝমাঝম বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার কষ্ট, আমার ভালো লাগা সব কিছু ছাপিয়ে বৃষ্টির ঝাপটা আমার সারা, আমার কষ্ট, আমার ভালো লাগা সবকিছুকে ছাপিয়ে বৃষ্টির ঝাপটা আমার সারা শরীর ভিজিয়ে দিল। জলের ঝাড় থেকে ঘরদোর বাঁচাতে মাঝে কখন জানটা বন্ধ করতে শুরু করেছে টের পাই। জানতে চাইলাম, মা, অভিশাপ মানে কি? মা বলল, অভিশাপ? অভিশাপ আবার কোথায় পেল? কেন, তোমার গানে? অভিশাপ, ও আমার গানে? ও, তোমার অভিসারে যাব অগম পারে? হ্যাঁ, ওখান থেকে। অভিসার মানে যাওয়া, কিন্তু যাওয়া ততটা নয় যতটা যেতে চাওয়া। বলি, মা ঘর গৃহস্থলে গোছাতে কোথায় যে উধাও হলো। গমন মানে যদি যাওয়া হয়, অগম মানে যেখানে যাওয়া যায় না। অগম শব্দটা মানে বুঝতেই অভিসারে যেতে চাওয়া আর অভিসারে যেতে পারা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। বুঝলাম কেন পরাণে বাজে বাঁশি, আর কেনই বা নয়নে বহে ধারা। বুঝলাম দুঃখের মাধুরী মানে ভালো লাগার দুঃখ। আর বুঝলাম সব কেড়ে নিয়েও কেউ কিছুতেই ছাড়ে না,
আবার যার কেড়ে নেওয়া হলো তার মন সরে না যেতে। দরজায় ছিটকিনি খুলে বাগানে নামতেই গাছেদের মতোই অবস্থা হলো আমাদের। সকলে নেবে কেড়ে, দেবে না তবু ছেড়ে, মন সরে না যেতে, ফেলে দেই কি দায়ে। ভিজতে ভিজতেই বুঝতে পারলাম এই কথার আসল মানেটুকু। ঝড় ঝড় বৃষ্টির অবিরাম ধারায় ভিজতে ভিজতে আমার মায়ের মতোই খোলা গলায় গাইতে লাগলাম, তোমারও সারিয়ে যাব অগণ্য পারে, চলিতে পথে পথে বাজুকো ব্যথা পায়, কাঁদালে তুমি মরে ভালোবাসারও খায়। জানালায় চোখ করতেই দেখি আমার মতো করে মা আমার গান শুনছে। চোখাচোখি হতেই বলল, ঢের হয়েছে, উঠে এসো এবার। সবসময় ভেজা জামাই ঘরে ঢুকতেই দেখি বাবা ফিরে এসছেন কখন। বললেন, বৃষ্টিতে ভিজতে ভিজতে বর্ষার গান এর না মনে। বাবাকে কি করে বোঝাই অভিষেক শব্দের মানেটুকু এখন আমি জানি। আজই জেনেছি ভালোবাসার আঘাতে কেমন করে কাঁদা যায়। এইসব নিয়ে আমার রবীন্দ্রনাথ। আমার রবীন্দ্রনাথকে আমি এভাবেই মেঘলা আকাশে, বাদলা বাতাসে, মায়ের স্নানের শব্দে, সাবানের গন্ধে, বিকেলের মরে যাওয়া আলো অন্ধকারে বারবার পেতে চাই, বছরের পর বছর, যতদিন যায়। ধন্যবাদ তানিয়া। ধন্যবাদ স্যার, অসাধারণ। মনে হচ্ছিল যে কবিতাটা যদি আরো একটু দীর্ঘ হতো, আরো একটু দীর্ঘ হলে আরো বেশি ভালো লাগতো। অসম্ভব সুন্দর আবৃত্তি স্যার আপনার। ধন্যবাদ স্যার। এই পর্যায়ে অনেক অনেক রিকোয়েস্ট এবং কমেন্ট চলে এসছে। আমরা একটু স্যার কমেন্টে যেতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। জি স্যার, ধন্যবাদ। দেওয়ান রোস্তম আহমদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এটা আমি পড়ে ফেলেছি। জি, মুক্তাদুল নাবিল, খুব সুন্দর হচ্ছে স্যার। রাশেদ রনি, উনি হচ্ছে গভীর কষ্ট নিয়ে হয়তো কথাটি বলেছেন। কবিতা যে একটা শিল্প, কোনো সরকারিভাবে স্বীকৃতি নেই। আবারও তিনি কমেন্টে জানিয়েছেন, বেতার টেলিভিশনে কোনো অডিশনের ব্যবস্থা নেই, যারা করেন তারা রিক্সা ভাড়া ছাড়া সম্মানই নেই। স্যার, এ বিষয়ে যদি কিছু বলতেন রাশেদ রনি কে উদ্দেশ্য করে। রাশেদ রনি খুব চমৎকার কথা আসলে বলেছেন। তবে আমি এ প্রসঙ্গে আমার আরেকটি অভিজ্ঞতার কথা বলতে চাই। আমি তখন জয়পুরহাটে ছিলাম সমন্বিত শিক্ষা সংস্কৃতি কার্যক্রমের জেলা সমন্বয়কারী হিসেবে। মানে আসলে এই শিক্ষকতা পেশায় যাওয়ার আগে আরেক জায়গায় আমি যেটি ছিলাম। তো সেখানে প্রথম সুযোগ হয়েছিল সরকারিভাবে, যেটি শুরু হয়েছিল। তো আমার মনে পড়ে তখন মানে শহীদ মিনারে কবিতা আবৃত্তি করার পরে সরকারি একটা সম্মানী পেয়েছিলাম আমরা। খুবই ভালো লেগেছিল সেটি। সম্মানীটা পেতে আসলে ভালো লাগে, সেটি অবশ্যই। কিন্তু আমরা বলবো আমাদের এটি যদি ধারাবাহিকভাবে যারা আবৃত্তি করেন নিয়মিত, তারা বিষয়টা নিয়ে আলোচনা করেন, তাহলে হয়তো সেই জায়গাটা আমাদের বর্তমান সরকার কিন্তু সংস্কৃতি এবং শিল্পের প্রতি খুবই আগ্রহী, এবং তারা কিন্তু বিভিন্নভাবে, এই যে আমি গত কয়েকদিন আগে লক্ষ্য করছিলাম যে সরকারিভাবে শিল্পীর তালিকা সংগ্রহ করা হচ্ছে। ঠিক আছে, তো এই জায়গাগুলো আসলে কিছুটা কিন্তু হলেও গুরুত্ব দেওয়া হচ্ছে সরকারি পর্যায় থেকে। তো শিল্পীর সেই জায়গাটা আসলে তৈরি হতে আরেকটু সময় হয়তো লাগবে, কারণ আমরা উন্নয়নশীল দেশে বসবাস করছি, আমাদের কিছু প্রতিবন্ধকতা রয়েছে। সরকারের মানে চাইলেই হয়তো অনেক কিছু করতে পারছেন না। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু তাই বলে আমরা হয়তো এটি বলতে পারছি না যে সেখানে আসলে আন্তরিকতার অভাব আছে। আন্তরিকতার অভাব কিন্তু নেই, হয়তো সেই দিনটা তৈরি হয়ে যাবে খুব শীঘ্রই। রনি, আমি আমি নিজেও আপনার সঙ্গে সেই আশাবাদ ব্যক্ত করছি যে আমাদের হয়তো সেই সুদিনটি আসবে, যে আমাদের আবৃত্তির জন্য সেই ক্ষেত্রটা আরো বেশি প্রসারিত হবে। ঠিক আছে। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। জি, হ্যাঁ, ঠিক আছে। রেডিও টিভিতে আসলে আবৃত্তির সুযোগটা হচ্ছে, তার জন্য নিয়মিত শিল্পীদের বাছাই করা হয়, অডিশনের ব্যবস্থা আছে। সেই জায়গাগুলোতেও আমরা চেষ্টা করতে পারি, তাহলে হয়তো সেই সুযোগটা আমাদের তৈরি হবে। জি, ধন্যবাদ স্যার। রাশেদ রানী, আশা করছি আপনি কিছুটা হলেও উত্তরটা পেয়েছেন। পরের কমেন্টে চলে আসতে চায় দেওয়ান রোস্তম আহমদ।
পান্তা ভাত বলছি কবিতাতে শুনতে ইচ্ছা করছে। আসলে স্যারের যে অসাধারণ আবৃত্তি, মনে হয় যে অনেক অনেক দীর্ঘ হলে অনেক বেশি ভালো হতো। আচ্ছা, আচ্ছা, তারপরে ঠিক আছে। উম, আচ্ছা, আমি জি স্যার। শেষের দিকে কবিতাটি চেষ্টা করব করার জন্য। আর যদি আমরা জি বোধহয় খুব স্যার। শেষের দিকে চলেই এসেছি। আচ্ছা, আরেকটি কমেন্ট বোধহয় আমি এখানে দেখছি। আহ, আব্দুস সাত্তার কমেন্ট আচ্ছা, করেছেন, মামু জি। তোমার জন্য শুভ কামনা। নাদের আলী হবে নাকি? জি, আচ্ছা, হতেই অসংখ্য পারে। ধন্যবাদ। জি আচ্ছা, ঠিক আছে, আমি এটি আগে চেষ্টা করব। যেহেতু নাদের আলী জন্য বলেছেন, এটি জি আসলে স্যার। কেউ কেউ কথা রাখেনি, সেই কবিতাটি সুনীল গঙ্গোপাধ্যায়ের খুব বিখ্যাত একটি কবিতা। ঠিক আছে, আমি এটি জি স্যার, আমরা করতে পারি, শুনে সমস্যা ফেলি। নেই। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় গোষ্ঠী তার আগমনী গান থামিয়ে বলেছিল, শুক্র দ্বাদশের দিন অন্তরাটুকু শুরু যাবে। তারপর কত চন্দ্রগ্রহ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই গোষ্ঠী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষা গেছে। মামাবাড়ির মাঝে নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ পুড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় ৩ প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষি সে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরের রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে এসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমালে রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আদরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত সারের চোখে বেঁধেছে লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টি নীল পদ্ম। তবু কথা রাখিনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখে না। জি, থাকলাম, ধন্যবাদ। অসাধারণ স্যার, ধন্যবাদ, আবারও ধন্যবাদ জানাচ্ছি। কবিতাগুলো মনে হচ্ছে যে আহ, আমি আসলে আপনার সাথে আজকের অনুষ্ঠানটি করতে পেরে সত্যি আমি নিজেকে সৌভাগ্য মনে করছি, সৌভাগ্যবতী মনে করছি। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, কবিতার সাথে জড়িয়ে আপনার অর্জনগুলো যদি শেয়ার করতেন। আচ্ছা, ধন্যবাদ। কবিতার সঙ্গে জড়িয়ে অর্জন যদি বলি, তাহলে যে পড়াশোনার সময়গুলোতে তখন যে প্রতিযোগিতাগুলো হতো, মানে আমার কাছে যে বইগুলো আছে এখন, অনেক বই আসলে সেই সময় আমি পুরস্কার পেয়েছিলাম। মানে আবৃত্তি প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা। তো এগুলো তো দেখা যেত যে আহ, আমি যদি আসলে থাকতাম, তাহলে সেই জায়গাটায় হয়তো মানে একটা পুরস্কার আমার জন্য থাকতো। ঠিক আছে, তো এটি খুব ভালো লাগার একটা জায়গা ছিল, যে বিভিন্ন পর্যায়ে। এবং আমার সবচেয়ে বড় একটা বিষয় আছে, যেটি হচ্ছে যে আবৃত্তির সুবাদে আহ, রাজশাহী ডিভিশন থেকে তখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে প্রতিযোগিতাগুলো হতো, তো সেই সময় রাজশাহী ডিভিশনের প্রতিযোগী হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিযোগী হিসেবে ঢাকাতে প্রতিযোগিতার সুযোগটা আসলে তৈরি হয়েছিল। এইরকমই আর কি, ছোটখাটো কিছু অনেকগুলো সনদপত্র রয়েছে আবৃত্তির। এটাই আর কি। এগুলোই আসলে অনেক বড় পাওয়া, যে স্বীকৃতি হিসেবে পাওয়া আর কি। আর সবচেয়ে বড় বিষয় যে যখন আবৃত্তি, আসলে ওই তো বললাম যে দীর্ঘদিন আসলে চর্চা হয় না, তো তো সেই কারণে কিছু বিচ্ছিন্ন হয়েই রয়েছি। তো তারপরেও ঠিক যে সময়টা আসলে আবৃত্তির সঙ্গে অনেক বেশি সংশ্লিষ্ট ছিলাম, অনেক বেশি আবৃত্তির সুযোগটা ছিল। এখন যেমন মানে একটু কথা বলতে হয়তো ঢুকে যায়, দম পাওয়া যায় না, ব্যাপারটি রয়েছে। তো সেরকম জি দীর্ঘ স্যার।
দীর্ঘশ্বাসের যে কবিতাগুলো সেগুলো হয়তো এখন আর সেভাবে চর্চাই হয়ে ওঠে না। তো এগুলো যখন পড়তাম তখন সবচেয়ে বড় যে বিষয়টা ছিল যে যারা শুনতো তাদের ভালোবাসাটা, ঠিক আছে, সেই ভালোবাসাটা কিন্তু আসলে কোনো কিছুর বিনিময়ে পাওয়া যায় না, সেটি মানে অমূল্য। হ্যাঁ, তো সেই বিষয়গুলো কিন্তু ছিল, এগুলোই আসলে বড় সম্পদ আমাদের জন্য। সেই স্মৃতিগুলোই নিয়ে হয়তো আগামী দিনগুলোতে পাড়ি দিতে পারবো আর কি আমরা। দাঁড়িয়ে জি আছি। স্যার, একদম তাই। আসলে আবৃত্তি সবচেয়ে বড় পাওয়া স্যার, যে একটা কবিতা আবৃত্তির পরে যখন কেউ পরবর্তী বা দ্বিতীয় কবিতাটা আবৃত্তি শুনতে চান, কেননা তাদের মন ছুঁয়েছে বলেই তারা দ্বিতীয় কবিতা আবৃত্তিটি শুনতে চান। যদি ভালো না লাগতো তাহলে কিন্তু স্যার কখনো রিকোয়েস্ট করতো না যে আরো একটি কবিতা শুনতে চাই। এই পাওয়াটাই মনে হয় যে অনেক বড় পাওয়া, যে তাদের মন জয় করা গেছে। সেটাই। জি স্যার। স্যার, কবিতার সাথে জড়িয়ে এমন কোনো কি মজার ঘটনা আছে যেটা আপনার কবিতা শব্দটি মাথায় আসলে বা আবৃত্তি শব্দটি মাথায় আসলে হুট করে কথাটা মনে পড়ে যায়, এরকম কোনো ঘটনা? আহ, ধন্যবাদ তারিয়া। আসলে এরকম কিছু বিষয় আছে, স্মৃতিতে অনেক কিছুই থাকে আমার। খুব মনে পড়ছে, মানে মনে পড়ে এই একটি বিষয় যে তখন অনার্স থার্ড ইয়ারে সম্ভবত পড়ি, সেই সময়ের একটি বিষয়। আহ, প্রথমেই দেখছিলাম যে আমাদের বড় আপুরা ছিলেন, এখন রাজশাহী আবৃত্তি পরিষদে আছেন আমাদের, আমার মানে বন্ধু এবং আপু আর কি, বড় আপু সনি ছিল, অনুষ্ঠান সামনে সনি খুব চমৎকার আবৃত্তি করতো, আবৃত্তি পরিষদের সঙ্গে যুক্ত ছিল। আমাদের মানে রাজশাহী আবৃত্তি পরিষদে যারা ছিলেন, বিট্টু ভাই ছিলেন, তারপরে জয়দীপ বাদুরী আমাদের আমাদের সঙ্গে, তো অনেক আবৃত্তি হতো আর কি। তো সেখান থেকেই আমাদের প্রথম একটি ইয়ে হলো যে আমরা নকশিকাতার মাঠ থেকে গীতি নকশা করবো। তো সেই নকশা করতে গিয়ে যেটি আসলে গীতি নকশার ভয়েসটা কে দেবে এই নিয়ে খুব একটা ইয়ে চলছিল। তো পরে সনির সঙ্গে, আমার বন্ধু সনি, ওর সঙ্গে এটার ভয়েসটা আমি দিয়েছিলাম। তো মানে আবৃত্তির একটা যে আলাদা মজা থাকতে পারে সেই গীতি নকশাটার মধ্যে দিয়ে সেটি কিন্তু পেয়েছিলাম। এবং আমার আবৃত্তির কথা মনে পড়লে ওইটার কথায় খুব মনে পড়ে আর কি। যে এটা পরবর্তীতে অবশ্য যখন নাটক নিয়ে কাজ করছি তখন আমি নিজেও এই গীতি নকশার ইয়েটাতে ওই যে মূল ক্যারেক্টারটা, ঘটকের ক্যারেক্টারটা, সেটা আমি নিজেও করেছি আর কি, অনেক জায়গায় অনেক ভাবে। এবং যখন নাটক নির্দেশনা দিয়েছি তখন এই বিষয়গুলো আসলে খুব মনে পড়ে। হ্যাঁ, এই আর কি। তো আবৃত্তির কথা বলে এটাই খুব বেশি মনে পড়ে। এবং এটা আমরা পদ্মার সেই চরে, যে কেপুর চর, সেখানে গিয়েও সেই চরেও কিন্তু এটি করেছিলাম, একদম মডার্ন ঘেঁষা জায়গাটিতে এই নাটিকাটি করা হয়েছিল। সেখানে মানে আবৃত্তি করেছিলাম আমার পাশ থেকে। সে যে চমৎকার ছিল, কান কানা কান ছুটলো কথা, গুনগুনা গুনটান, শোন শোনা শোন সবাই শুনে কিন্তু কানে কানে, কি খড়গ রূপার মাথা, খাইছো কানের মাথা, অধীর যেত রূপার নামে রটছে গায়ে যাতা, আমরা বলি রূপাই এমন সোনার কলি ছেলে, তার নামে হয় এমন কথা দেখবো কি কাল বিলে, এই বলিয়া বড়াই বুড়ি বৈষ্ণবেরই দৌড়, রূপার মাথায় পুছি নেব কি তোর কথার দৌড়। মানে চমৎকার, মানে এই যে এত চমৎকার, মানে আবৃত্তিটা যে কত আনন্দের হতে পারে, এই যে দ্রুত লয়ের কিছু আবৃত্তি আছে, এগুলো থেকে আসলে পাওয়া যায়। মানে ধন্যবাদ স্যার। স্যার, এরপর যে আমাদের আরো একটি রিকোয়েস্ট ছিল, সেটা কি আমরা এখন শুনে নিতে পারি? আচ্ছা, আমি পান্তাভাত বলছি কবিতাটি। জি স্যার। আচ্ছা, একটু আসলে কবিতা লিরিকটা আসলে মুখস্থ নেই, আমি জাস্ট খুঁজে বের করছি, একটু পরে আমি হয়তো জি স্যার। শোনাবো কবিতাটা ইনশাআল্লাহ। জি স্যার, চেষ্টা তাহলে করছি। এই ফাঁকে আমি অন্য আরেকটা কবিতা শুনে দিতে পারি চাইলে, ঠিক আছে? জি স্যার। এবং তারপরেই হয়তো আমি ওই কবিতাটা করবো, ঠিক আছে? জি স্যার। আমরা মোটামুটি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আচ্ছা, আমরা ঠিক আছে। তাহলে পান্তা ভাত বলছি কবিতাটা দিয়ে শেষ করতে চাই, তার আগে আপনার এখন এই কবিতাটা শুনে নিতে চাই। এখন আমাদের যে সময়টির কথা বলছি, যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, পুরো পৃথিবীটা যে সময়ের মধ্যে যাচ্ছে, এর মধ্যেই আমাদের মানবিক ব্যাপারগুলো কিন্তু বাঁচিয়ে রাখতে হবে, ঠিক আছে? এবং আমরা জি যদি স্যার। বলি সেই জায়গাটি থেকে আমাদের সংগ্রামের যদি চিন্তা করি, তাহলে সেটির সময় কিন্তু চলে এসছে, যার যার জায়গা থেকে সেই সংগ্রামটা কিন্তু চালিয়ে যেতে হবে। তো ঠিক এরকম একটি ছোট্ট কবিতা, সেটি আমি একটু অংশবিশেষ করার চেষ্টা করছি। সলিল চৌধুরীর কবিতা শপথ, ঠিক আছে? জি স্যার।
এটা ছিল একটা কবিতার প্রেক্ষাপট, যেখানে অহল্যাকে আসলে মানে হত্যা করা হয়েছিল, এরকম একটা প্রসঙ্গ নিয়ে কবিতাটি লেখা। সেটি চেষ্টা করছি। সেদিন রাত্রে সারা কাকদ্বীপে হরতাল হয়েছিল। সেদিন আকাশে জল ভরা মেঘ বৃষ্টির বেদনাকে বুকে চেপে ধরে থমকে দাঁড়িয়েছিল। এই পৃথিবীর আলো বাতাসের অধিকার পেয়ে পায়নি যে শিশু জন্মের ছাড়পত্র, তারই দাবি নিয়ে সেদিন রাত্রে সারা কাকদ্বীপে কোনো গাছে কোনো কুনিরা ফোটেনি, কোনো অঙ্কুর মাথাও তোলে। প্রজাপতি জড়ক আর একদিন গুটপোকা পেয়েছিল, সেদিন রাত্রে সারা কাকদ্বীপে হরতাল হয়েছিল। তাই গ্রামনগর মাঠ পাথার বন্দরে তৈরি হও কার ঘরে জলে নিধি চির আধার, তৈরি হও কার বাছার জটিনি দুধ শুকনো মুখ, তৈরি হও ঘরে ঘরে ডাক পাঠাই জোট পাথর, তৈরি হও মাঠে কিষান কলে মজুর নওজোয়ান জোট পাথর। এই মিছিল সব হারার সব পাওয়ার, এই মিছিল প্রতিভা আর যশোদামার রক্ত বীজ, এই মিছিল স্বামী হারা অনাথিনী চোখের জল, এই মিছিল শিশুহারা মাতা পিতার অভিশাপে, এই মিছিল। এই মিছিল সব হারার সব পাওয়ার, এই মিছিল। এই মিছিলে হও শামিল, এই মিছিলে হও শামিল, এই মিছিলে হও শামিল। ধন্যবাদ তানিয়া। ধন্যবাদ স্যার। চেষ্টা করলাম। অসাধারণ স্যার। চেষ্টা না, এটাকে আপনি চেষ্টা করেছেন, বাট এইটা অসাধারণ। শুধু এইটা নয়, আবৃত্তিটাই অসাধারণ। তবে সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ বা স্বাগতম আবারও জানাচ্ছি। শুরু থেকে যারা আপনাদের দেখছেন, আপনারা এখন পর্যন্ত যারা আমাদের দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের সাথে থাকবেন এবং দুপুর টিভির সাথে থাকবেন, আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে থাকবেন। আপনাদের জন্য অবশ্যই দোয়া করবেন যেন আপনাদের ভালো কিছু উপহার দিতে পারি। আপনাদের জন্যই আমরা দোয়া করবেন, আমরা যেন আপনাদের সাথে নিয়ে সামনে এগোতে পারি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনা কালে সাবধান থাকবেন। তবে এই বলে আমরা আজকের অনুষ্ঠানের বিদায় নিয়ে নিচ্ছি। সর্বশেষ কথাটি হচ্ছে যে আমরা স্যারের আবৃত্তি দিয়ে অনুষ্ঠানের বিদায় নিয়ে নিব। জি, আমি একটু কথা বলে আবৃত্তি দিয়ে শেষ করব। অসংখ্য ধন্যবাদ দুপুর টিভিকে যে এমন একটি আয়োজনের সঙ্গে আমাকে সম্পৃক্ত করার জন্য, এবং এই যে চেষ্টাটি চলছে ধারাবাহিকভাবে বিভিন্ন সময়ে, যারা আসলে আমরা ওইভাবে নিজেদেরকে নিয়ে সুযোগটা তৈরি করে উঠতে পারি না, তাদের জন্য এই যে করোনাকালীন একটা মুহূর্তের মধ্যে আমরা যাচ্ছি, ঠিক সেই মুহূর্তে মানে বাসায় বসে থেকে এরকম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারা সত্যি সৌভাগ্যের বিষয়। ঠিক আছে, খুবই ভালো লাগলো তা নিয়ে আপনার সঙ্গে সময়টা অতিবাহিত করলাম আমরা, এবং যারা আজকে এখানে বিভিন্নভাবে কমেন্ট করেছেন, যারা মানে লাইক দিয়েছেন বা আমাদের সঙ্গে ছিলেন, অনুপ্রেরণা দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং হৃদয়ের অন্তঃস্থল থেকে তাদের জন্য অনেক ভালোবাসা এবং শুভকামনা মানে পোষণ করছি। সেই সঙ্গে আরেকটু বলতে চাই যে যেখানে আমরা আছি এখন, আমরা আমাদের জায়গা থেকে মানবিক মানুষ হয়ে উঠবো। এই করোনা পরবর্তী সময়ে যখন আমরা একটি নতুন পৃথিবীকে দেখব, ঠিক সেই সময় যেন আমরা আরো বেশি মানবিক হয়ে উঠতে পারি। ঠিক আছে, আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে সেই বোধটা যদি তৈরি করতে পারি, সেই ভালো লাগাটা যদি তৈরি করতে পারি, অন্য মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে আমাদের সেই যে নিজেদেরকে মেলে ধরার জায়গাটি সেটি যদি তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমরা শুদ্ধ মানুষ হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করতে পারি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমার অনেক মানে শিক্ষার্থী মানে প্রিয় ছাত্রছাত্রী, তারাও মানে আমাকে অনুপ্রেরণা দিয়েছে, এখানে দেখলাম যে কমেন্ট করেছে, বেশ ভালো লাগলো। বিশেষ করে মাইশাকে দেখলাম, রুস্তম, তারপরে আমাদের রুস্তম আমার বন্ধু, খুব কাছের বন্ধু, ওবায়দুল্লাহ খুব কাছের বন্ধু, ওরা কমেন্ট করেছে, অনেক ভালো লাগলো। ঠিক আছে, সবাই ধন্যবাদ। আর সেই সঙ্গে আমাদের মানে আজকে এই যে চমৎকার আয়োজনটা সবাই যারা উপভোগ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার শেষ কবিতাটা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। যে কবিতাটি আমার আরেকজন বন্ধু রুস্তম সে আসলে শুনতে চেয়েছে। এই কবিতাটা আমি লিখেছিলাম মানে খুব অন দ্য স্পটে বলতে গেলে, তখন রাজশাহী কলেজের বাংলা বিভাগের সামনে যে কড়ই গাছটা আছে তার নিচে পয়লা বৈশাখের একটা অনুষ্ঠান আমাদের চলছিল।
মানে পান্তা উৎসব চলছিল। খুবই মজার সেই অভিজ্ঞতাগুলো, মজার অনুষ্ঠানগুলো মানে আমরা প্রতিনিধিত্ব করেছি, রীতিভিত্তিক অনুষ্ঠানগুলো করেছি। তো সেখানে বসে ওই কড়াই গাছের নিচেই আমি তাৎক্ষণিক এই কবিতাটা লিখেছিলাম, লিখে সেটি কিন্তু পড়েছিলাম। এবং তারপরে এই কবিতাটা আসলে মানে সেখানেই হয়তো শুনেছে এবং সেটি শোনার জন্য। ঠিক আছে, আমি চেষ্টা করছি, একটু দীর্ঘদিন আসলে এটি করা হয়নি, তবু আমি চেষ্টা করছি। ঠিক আছে, ধন্যবাদ জি তানিয়া স্যার। আপনাকে। জি স্যার, আপনাকেও ধন্যবাদ। আসলে এতটা সময় আপনার সাথে অতিবাহিত করলাম, কিন্তু মনে হচ্ছে অনেক অল্প সময়। অসাধারণ এই আবৃত্তি, সত্যি আমি আবারও বলতে চাই যে আপনার সাথে আজকের অনুষ্ঠানে আমি সত্যি অনেক নিজেকে সৌভাগ্যবতী মনে করছি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার। আসলে অনেক গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে আমাদের এই দুপুর টিভিকে বা আমাদের মাঝে বা আমাদের সুপ্রিয় শ্রোতাদের জন্য এতগুলো সময় বের করার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও। এবং আমাদের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত টিভির পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা, সামনে এগিয়ে যাবেন স্যার। জি, ধন্যবাদ তানিয়া আপনাকে। আর যেটি বলছিলাম যে আমি আসলে শুরুতেই বলেছি, সেটি আবারও বলছি যে আবৃত্তি আসলে দীর্ঘদিন যেহেতু চর্চা নেই, আবৃত্তি করা হয়ে ওঠেনি। আমি কবিতাগুলো জাস্ট পড়ার চেষ্টা করেছি। আপনারা ভুলগুলো মানে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। ঠিক আছে? আচ্ছা, এবারের কবিতাটি হচ্ছে আমি পান্তা ভাত বলছি। এটি আমার নিজের লেখা কবিতা। সেই কবিতাটি দিয়ে আমি আসলে শেষ করব। আমার আপনারা দোয়া করবেন আমার জন্য, যে আমি আমার লেখালেখির জায়গাটা, আবৃত্তির জায়গাটা যেন ধরে রাখতে পারি। আমি মানে এখনো যদি কোনো বই প্রকাশ করে উঠতে পারিনি বিভিন্ন কারণে, কিছুটা অভিমান, কিছুটা শিল্পীদের অনেক রকম থাকে তো ব্যাপার। তো দোয়া করবেন আমি যেন মানে আপনাদের মাঝে আবার ঠিক সেইভাবে আগের মতো করে ফিরে আসতে পারি। ঠিক আছে? ওকে, জি স্যার, চেষ্টা করছি। অবশ্যই। আমি পান্তাভাত বলছি কবিতা। জি স্যার। সম্মানিত সুধীর সমাজ, বৈশাখে আমার জন্মদিন আছে। আপনারা অনেকেই আমাকে চিনবেন, হয়তো কেউ কেউ একটু একটু দামও দিয়ে থাকবেন। আমার মায়ের নাম আমন ধান, নানিরে ডাকতো সবাই ঢেকে ভাত। বাড়ি আমার নীলচর, মাথার উপর জলের তাই উঠবে, ঠান্ডা জলে নাইয়ে তাই ভিজে থাকি সর্বদাই। ভালোবেসে শহর গ্রাম গভীর মায়ায় বৈশাখে আসি আমি এই বাংলায়। বছর আসে বছর যায়, কমে না আমার সম্মান, একটি দিনের তরে হলেও যুগ যুগ বেঁচে আছি আমরা। মাঝে মাঝে ঝরে আমার গভীর কান্না, সারা বছর আমার খোঁজ রাখে কয়জনা। যদি আসো ভাই বাংলার ঘরে, পাবে মোরে মাটির থালার পরে, সঙ্গে পাবে আলু ভর্তা, পাবে ইলিশ ভাজা, মরিচার সস্তা নুন, পাবে পেঁয়াজ তাজা। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকেও, আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। ভালো থাকবেন স্যার, শুভরাত্রি। তানিয়া, আপনিও ভালো থাকবেন। জি স্যার। শু- সুপ্রিয় শ্রোতা। জি স্যার। হ্যাঁ, শুভরাত্রি সবাইকে। শুভরাত্রি স্যার। সুপ্রিয় শ্রোতা, বিদায় নেবার পালা। আপনারা আবারও মনে করিয়ে দিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনা কালে সাবধান থাকবেন। শুভরাত্রি।